নমস্কার। আমি স্বামী সাত্মানন্দ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন করে সন্ন্যাসী হলাম, আর বারবার এই প্রশ্নটি আসতে থাকে। তো আমার মনে হয় জানেন, আমরা যতজন সন্ন্যাসী হয়েছি অন্তত রামকৃষ্ণ মিশনের, আমরা ঠিক কেউই বলতে পারবো না কেন সন্ন্যাসী হয়েছি বা কেমন করে হলাম। এটা হয়ে গেল এরকম বলা যেতে পারে। এইটাকে আমরা পরবর্তীকালে সন্ন্যাসী হওয়ার পর যখন শাস্ত্র অধ্যয়ন করছি তখন বুঝলাম এটা পূর্বজন্মের কর্মের ফল। পূর্বজন্মে নানান রকমের কাজ করে করে এসে একটা জায়গায় থাকে, তো সেই এত ভালো কর্ম জন্যে গত জন্মের এবারে সন্ন্যাসী, এবং তাও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। রামকৃষ্ণ মিশন সন্ন্যাসীদের একটু অন্যভাবে তাদের তৈরি করা হয়, খুবই শুদ্ধভাবে রাখা হয়, তৈরি করা হয়, সুতরাং এটার একটা আলাদা অন্য মর্যাদা রয়েছে। তো আমি যে হলাম ঠিক ওইভাবে কখনো ভাবিনি যে সন্ন্যাসী হব। আর শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ এটা বলতে পারি যে আমি যে বংশে যেখানে জন্মেছিলাম সেখানে কুলদেবতা ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদামণি দেবী, স্বামী বিবেকানন্দ, এই তিনজন ছাড়া আমি তো আর কাউকে চিনতাম না। আর শিব পুজো বা এসব হতো টতো বটে, কিন্তু যেমন সব হিন্দু বাড়িতে হয়ে থাকে সেরকম, কিন্তু আমাদের কুল দেবতা ছিলেন, আমাদের যে যেখানে ছোট একটা ঠাকুর ঘর সেটাতে শুধু ভগবান শ্রীরামকৃষ্ণের ছবি, পাশে মা শারদা এবং স্বামীজি। আর বোধ হয় বাড়ির যে কর্তা আমার বাবা যিনি ছিলেন, ওনার খুব ইচ্ছা, সেই কারণেতে রোজ সন্ধেবেলায় ওই খণ্ডনভব বন্দনাটা গাওয়া হতো। সবাই একদম ওই বই হাতে নিয়ে সবাই গাইতেন, আমরাও ছোটরা সবাই বসতাম। খণ্ডনা গাইতেই হবে, এটা ছিল একদম নিয়ম। ছোটবেলা থেকে ওইভাবে বড় হয়েছি, কিন্তু কখনো ভাবিনি যে সাধু হব। বরং ছোটবেলায় যেমন হয় খেলাধুলো এইটাই ওইটা নানা রকম চলতো। একদম যখন ছোট ছিলাম আমার মনে আছে, আমার বেশ কিছুদিন ধরে, অন্তত 6 মাস 8 মাস ধরে আমার একটা আদর্শ হয়েছিল। সেটা তখনকার দিনে কলকাতাতে ওই দোতলা বাসগুলো চলতো, লাল লাল খুব বড় দোতলা বাসগুলো। আর তার যারা চালাতেন, যারা তারা হচ্ছেন শিখ পাঞ্জাবি, মাথায় পাগড়ি আর মোটা মোটা গোঁপ, বেশ পাকানো গোঁপ, আর সুন্দর বিশাল চেহারা। তো ওই ব্যক্তিত্বটা আমাকে খুব ইমপ্রেস করতো, এবং আমারও খুব ইচ্ছে হতো আমি বড় হয়ে দোতলা বাসের ড্রাইভার হব আর মোটা মোটা গোঁপ রাখবো। ওরা এসে দেখতাম যে বাসে করে যখন যাচ্ছি, কোনো একটা জায়গায় দাঁড়ালো, দাঁড়িয়ে পাশে একটা দোকানে, চায়ের দোকানকে হাঁক দিল মোটা গলায়, অমনি অমনি চায়ের দোকান থেকে একটি লোক এসে দৌড়ে দৌড়ে একটা একটা গ্লাসে করে চা দিল, খুব একদম রাজার মতো। আর যারা কন্ডাক্টর ছিলেন তারা ঘুরছেন, টিকিট কাটছেন, কিন্তু ও রাজার মতো বসে চালাতো। ওইটা আমার একটা আদর্শ হয়েছিল, এবং খুব বলতাম আমি বড় হয়ে দোতলা বাসের ড্রাইভার হব। এটা বহুদিন চলেছিল, এমনকি বাড়ির দোতলা সিঁড়িটাকেই আমি কল্পনা করতাম দোতলা বাস, সিঁড়িতে বসে, আর অন্যদেরকেও পেছনে সিঁড়িতে বসিয়ে আমি বাস চালাবার অভিনয়ও করতাম। ওই চালাচ্ছি, গিয়ার পাল্টাচ্ছি, সমস্ত করতাম। একবার আমার দিদি একটা গামছা দিয়ে মাথায় পাগড়ি বেঁধে দিল এবং ওই গোঁপ এঁকে দিল, সেটা আমি খুব খুশি হয়েছিলাম। আমি মুখটা ধুতেই চাইনি, ওই শুদ্ধ শুয়ে পড়েছিলাম। তো এইরকম সমস্ত ছেলে মানুষই যেগুলো, কিন্তু একটা আদর্শ হচ্ছে ওই রকম। পরবর্তীকালে যখন একটু বড় হচ্ছি, তখন ওই দেশে যুদ্ধ চলছে পাকিস্তানের সঙ্গে, চায়নার সঙ্গে। তো চতুর্দিকে দেশভক্তি গীত, নানান রকমের কবিতা, আলোচনা, স্কুলে টেলে আমরা খুবই উত্তেজিত হয়ে, তো আমি ভাবতাম যে না, সৈনিক হতে হবে, দেশের জন্যে গিয়ে যুদ্ধ করতে হবে। তো একবার আমরা 3-4 জন বন্ধু মিলে স্কুল থেকে ফিরছি, তখন হঠাৎ দেখলাম একটা জায়গায় কিছু লোক দাঁড়িয়ে আছে একটা লাইনে। তখন এত লোকজন ছিল না কলকাতায়, সুতরাং ওটা কি হচ্ছে তখন দেখতে গেলাম। তখন বললো কি হচ্ছে, না সৈনিক নিচ্ছে, সব সৈনিক ভর্তি হতে যাচ্ছে। তো
দেখলাম একটা স্কুলের মতো জায়গা, সেখানেতে ওখানেতে অফিসাররা বসে আছেন, সৈনিকরা বসে আছেন, আর এরা সব লাইন দিয়েছে, সব সৈনিক হতে যাচ্ছে। আমরা ৩-৪ জন ঠিক করলাম আমরাও গিয়ে নামটা লিখিয়ে ফেলি। তখন একজন বলছে, আমাদের স্কুল ব্যাগগুলো কি করব? আমি বললাম, ওইগুলো বই টইগুলো ওদের কাছে জমা দিয়ে এর মধ্যেই অস্ত্র শস্ত্র নিয়ে আমরা যুদ্ধে চলে যাব। তো একটা প্ল্যানটা খুব ভালোই হলো। তারপরে আমরা গেলাম, তখন দেখলাম যে দুটো টেবিল রয়েছে, একটা টেবিলের সামনে সবাই দাঁড়িয়ে আছে, আর একটা টেবিলে একজন অফিসার বসে আছেন ফাঁকা। তা আমরা ওই টেবিলের কাছে চলে গেলাম। তখন যিনি বসেছিলেন তার মুখে বড় বড় সেই বসন্তের দাগ, মুখটা দেখলেই বেশ একটু ভয় ভয় লাগে। উনি ভীষণ গম্ভীর গলায় হিন্দিতে জিজ্ঞেস করলেন যে কি চাই। আমাদের মধ্যে আমি একটু হিন্দি জানতাম, তো আমি বললাম যে সৈনিক হোগা আর যাকা যুদ্ধ করেগা। তখন উনি হো হো করে অনেকটা হাসলেন। তো এসে বললেন যে ক্যা যুদ্ধ করেগা? তো আমি বললাম পাকিস্তান মে যাকার বোম ফেলেগা। তো বলল ঠিক আছে। আমার সেই বাঙালি হিন্দি শুনে খুব মজা পেয়ে তো বললো, আচ্ছা বেটা 15 সাল 20 সাল বাদ আ যাও। তো আমাদের তখন মনে হলো ঠিক আছে, তাহলে 15 সাল পরে এসে যাব। এইসব নানান রকম ছেলে মানুষই তখন ছিল। তারপরে যেই ক্লাস 10-12টা পাস করলাম, পুরো মনটা পাল্টে গেল। তখন মনে হলো যে না, এই জগৎটা ঠিক যেটা দেখছি সেরকম না, কত রকমের মানুষ। তো আমার ছোটবেলা থেকেই একটু গরিবদেরকে সাহায্য করা এরকম সব ছিল, ইচ্ছা ছিল। গরিব দেখলে, কষ্ট দেখলে আমার থাকতে পারতাম না, বড় কষ্ট হতো। যা পেতাম যেখান থেকে জোগাড় করে যাই, স্কুলে যাওয়ার সময় যে পয়সাগুলো ওইগুলো দিয়ে দিতাম। তারপর একটু বুদ্ধিও দিতাম যে তোমার একটু ব্যবসা করো। একজনকে বলেছিলাম, তুমি একটা ছোট্ট টুকরিতে করে অনেক বাদাম নিয়ে ঘুরবে, আর তার সঙ্গে একটু নুন রাখবে। দেখেছিলাম যে ওরকম করে। তো এই বাদামে নুন রাখবে, বিক্রি করবে, অনেক পয়সা হবে বলে ওকে বোধহয় তখনকার দিনে 10 টাকা দিয়েছিলাম। তো এরকম সমস্ত পরে সে লোকটি কিছুই করেনি। তো এরকম এসব হয়েছিল। এই নানা রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে হচ্ছে। তো ওইটি যখন আমি 12 পাস করলাম, যে কলেজে ভর্তি হয়ে গেছি, চলছে, সবকিছুই করছি, কিন্তু ওই যে একটু বড় হয়ে গেলে ছেলেরা যেমন নানা রকম অন্য সব আলোচনাগুলো করে, সেই রকম আলোচনা আমার একেবারে পছন্দ হতো না। খেলাটা যখন আলোচনা হতো ঠিক আছে, একটু সমাজনীতি রাজনীতি নিয়ে আলোচনা, ওটাও ঠিক আছে। রবীন্দ্রনাথ, তারপরে এদের নিয়ে আলোচনা, তখন খুব করে এইসব বই পড়ে ফেলতাম। বঙ্কিমচন্দ্রের সমস্ত বই পড়ে ফেললাম। তারপরে আমাদের রবীন্দ্রনাথের কবিতাগুলো খুব পড়তাম, খুব ভালো লাগতো। গান করতাম ইত্যাদি ইত্যাদি। আর বিবেকানন্দের বই পড়তাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও খুব ভালো লাগতো, সব কটা বই পড়ে ফেলেছিলাম। যদিও অনেক সময় ওরা বলতো এত এই সমস্ত বই এখনই পড়তে হবে না, কিন্তু আমি ওই দুপুরবেলা লুকিয়ে লুকিয়ে পড়ে ফেলতাম। আর বিবেকানন্দের বই পড়লে কেউ যেন একটা অদ্ভুত ভালো লাগতো। উনি বলছেন যে আমার ভগবান হচ্ছে ওই মানুষগুলি, যাদেরকে, ওই গরিবগুলি, যাদেরকে তোমরা মানে দ্য পুয়ার, দ্য ডাউন ট্রডেন, দ্য ইলিটারেট, দ্য অপ্রেসড। তো ওই শব্দগুলো খুব মনে হতো না, একটা কিছু করতে হবে। ওরা হচ্ছে জীবন্ত দেবতা, দ্য মুভিং টাবারনাকল। আর ওরা হচ্ছে সমস্ত যেন চলন্ত মন্দির ইত্যাদি ইত্যাদি। খুব ভালো লাগতো। তো আমার মনে আছে আমি তখন ওই 11 পাস করে 12-এ তখন মনে হলো যে একটু গরিবদের কিছু করা উচিত। তো কাছাকাছি জায়গায় একটা গরিবদের একটা জায়গা ছিল, কিছু রিক্সাওয়ালা এরকম কিছু জিনিসপত্র বিক্রি করতেন, এরা সব থাকতেন। তো একবার আমি ওখানে ঢুকে পড়লাম, সাধারণত যাওয়া হতো না। তো আমরা ওখানে ঢুকলাম একা একা। তো ঘুরতে ঘুরতে গিয়ে দেখলাম একটা আমার দিদির মতোই বয়স একজন মহিলা, সে বসে বসে কি করছে, একটা রান্না রান্না করছে, আর দুটো বাচ্চা বসে আছে, একটি মেয়ে একটা ছেলে। তো আমি বললাম, দিদি তোমার এই বাচ্চা দুটিকে আমি পড়িয়ে দেবো? উনি খুব অবাক হয়ে বললেন, তুমি পড়াবে? সে তো খুব ভালো কথা। তো বাবু তুমি এখানে কোথা থেকে এলে? আমি বললাম যে আমি এই কাছাকাছি থাকি, আমি তোমার বাচ্চা দুটোকে পড়িয়ে দেবো, বদলে কোনো টাকা নেবো না। তখন বললেন যে সে তো বেশ কথা, তা ওর বাবা আসুক, আমরা কথা বলে ঠিক করবো। তারপরে খানিকক্ষণ আমাকে বসালেন, বসিয়ে একটু ওই কিছু খেতে দিছিলেন। ওই ওই বাচ্চা দুটো বসে বসে আমাকে দেখছে। তারপরে
আর ফিক ফিক করে হাসছে। তো ওই ছোটটা বোধহয় মেয়েটা থ্রিতে পড়তো, থ্রি ফোরে, আর ওর থেকেও আর একটু ছোট ওর ভাইটা। তারপরে কি একটা বলছে ওর মার কানে কানে, ওর মা চোখটা বড় করে ওকে থামাচ্ছে। তাই আমি বললাম কি জিজ্ঞেস করছে, বলছে মাস্টারমশাই কি এত ছোট হয়? তো আমি বললাম, তা আমিও বললাম হ্যাঁ তাও তো বটে, একটু মাস্টারমশাইয়ের সাধারণত একটু বয়স্ক হয়। এইসব নানা রকম হলো, কিছুদিন ওকে পড়াবার চেষ্টা করলাম। তারপর ওর বাবাই বললেন যে বাবু তুমি এখানে এসো না, তোমার বাড়ির লোকেরা জানতে পারলে তোমাকে বকাবকি করবে, এটা ঠিক সুবিধের জায়গা না তোমাদের জন্য। আমিও দেখলাম ঠিক হচ্ছে না। তো যাই হোক, আমার যে পড়াশোনা ছিল সেগুলো হচ্ছে না, খেলাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো তারপরে হলো না, কিন্তু ভেতরে ভেতরে খুব ইচ্ছা ছিল গরিবদের সাহায্য করতে হবে। এইরকম করে করে যখন কলেজটা পাশ করা হলো, তখন হঠাৎ একদিন কলকাতাতে একটা আনন্দবাজার পেপারে দেখলাম ভেতর দিকের পাতায় লেখা রয়েছে, যারা স্বামী বিবেকানন্দের কাজ করতে চাও তোমরা এসে আমার সঙ্গে দেখা করতে পারো। তো বিবেকানন্দ রক মেমোরিয়াল বলে একটা উনি লিখেছিলেন। তো তখন আমার মনে হলো তো বিবেকানন্দ যখন, তখন তো রামকৃষ্ণ মিশনের নিশ্চয়ই। একদিন আমি আর আমার একটা বন্ধু মিলে তারা চলে গেলাম বেলুর মঠে। তো গিয়ে বেলুর মঠের যে মেন মন্দিরের ঠিক উল্টো দিকে যে দোতলা বাড়িটা, ওটাই তখন মিশন অফিস ছিল। লোককে জিজ্ঞেস করলাম গিয়ে, তখন ওই মিশন অফিসে তো কাউকে দেখতে পাচ্ছি না। তো দেখলাম একটা কাঁচের বড় একটা দরজা মতো, ওই ভেতরে কয়েকজন সাধু বসে আছেন, কিছু বোধহয় অ্যাকাউন্টস করছিলেন। আমি গিয়ে ওদের টকটক করলাম। তো যিনি সামনেই বসছিলেন তিনি বিরক্ত হলেন, প্রথমে ভাবলেন যে ডিস্টার্ব করছে, উনি আমাকে হাত ধরে এরকম করে। তা আমি বারবার ওকে বলছি আপনি একটু বাইরে আসুন, জিজ্ঞেস করবো। তো একজন ব্রহ্মচারীর মতো একজন এলেন, সাদা কাপড় পরা, তখন তো অতটা ঠিক জানি না। পরবর্তীকালে ওনার সঙ্গে খুব আলাপ হয়েছিল, আমরা একসঙ্গে ছিলামও। তো তাকে সবাই শিবু মহারাজ বলতেন, কর্ণাটকের লোক। তিনি স্বামী কমলানন্দ, পরবর্তীকালে অদ্বৈত আশ্রম ম্যানেজার হয়েছিলেন, আমরা একসঙ্গেও ছিলাম অদ্বৈত আশ্রমে। তো ওই কমলানন্দ উনি তখন শিবু মহারাজ ব্রহ্মচারী এসে, আমি যখন বললাম তখন উনি ইংলিশে বললেন যে দেখো এখানে না আমরা ওইটার সঙ্গে ঠিক যুক্ত নেই, তুমি যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছ এটা হচ্ছে ওই বিবেকানন্দ রক মেমোরিয়াল। তবে একজন আমাদের মহারাজ আছেন, উনি এই ব্যাপারটা খুব ভালো জানেন, ওদের সঙ্গে যোগাযোগ আছে, তুমি ওর কাছে যাও। তো তিনি স্বামী স্মরণানন্দজি, তিনি পরবর্তীকালে যিনি প্রেসিডেন্ট হলেন, আমাদের গত প্রেসিডেন্ট। তো তিনি তখন অদ্বৈত আশ্রমের ম্যানেজার, ওরা আমাকে ঠিকানাটা দিয়ে দিল। তো আমি পরে, আমার বন্ধু আর গেল না, আমি একা একাই আমি মনে হয় পরের দিনই তারপরের দিন গিয়ে উপস্থিত হলাম, মহারাজের সঙ্গে দেখা হলো। উনি আমাকে নিয়ে একটা ওই বসার ঘর ছিল, সেখানেতে বসালেন। ওই ঘরটা এখন ওই অদ্বৈত আশ্রমে আমি 12 বছর কাটিয়েছি পরবর্তীকালে। তো যাই ওই ঘরটা বেশ বড় মতো ছিল, মাঝখান থেকে ওরা ওটাকে, কারণ জায়গার দরকার ছিল বলে সেপারেট করে ওখানেতে ওই রিসেপশন করেছিল, একটু টেলিফোন রিসিভ করা ইত্যাদি একটা ছোট্ট অফিস করেছিল, আর একটু পোর্শন। তো ওটা ঘরটা তখন পুরোটা ছিল। তো উনি আমাকে নিয়ে বসালেন, বসিয়ে বললেন যে হ্যাঁ ঠিকই বলেছে, এরা বিবেকানন্দের কাজ করে। নানান কথা বলবার পর উনি বললেন যে আমরাও বিবেকানন্দের কাজ করি, তবে আমরা সন্ন্যাসী হয়ে কাজ করি। আমাদের প্রচুর স্কুল আছে, কলেজ আছে, রিলিফ ওয়ার্ক আছে, আমরা সমস্ত জায়গাতে স্বামী বিবেকানন্দের এই কাজ তুমি যে বলছো গরিবদের জন্য কাজ, এটা আমরা খুব করি, কিন্তু সন্ন্যাসী হতে হয়। আর ওরাও করেন, ওদের মেনলি হচ্ছে শিক্ষার উপরে, ওরা স্কুলগুলো মেনলি চালান বিভিন্ন প্রান্তে প্রান্তে। পরবর্তীকালে ওদের সঙ্গে খুবই পরিচয় হয়েছিল, এবং অরুণাচলে যখন ছিলাম তখন ওদের অনেকগুলো স্কুল আছে অরুণাচলে। তো এই ওরা কিন্তু ঠিক সন্ন্যাসী না, ওরা গৃহী। কেউ কেউ বিয়ে করেন, কেউ কেউ করেন না, কিন্তু সন্ন্যাসী না। আর আমরা হচ্ছি সন্ন্যাসী। ওই সন্ন্যাসী শব্দটা আমার খুব তখন মনে হলো না সন্ন্যাসী হতে হবে। আমি জিজ্ঞেস করলাম আমি সন্ন্যাসী হতে পারি? না অবশ্যই পারো। তো কি করতে হবে? তখন এই আদর্শ, ঠাকুরমা স্বামীজি তোমার আদর্শ, তারপরে তোমার বিয়ে করনি এরকম, তারপরে শরীরে কোনো অসুখ বিসুখ নেই, কোনো লোন নেই, এরকম সমস্ত করে খুব ফ্রি যখন, এবং তুমি আন্তরিকভাবে আসতে চেষ্টা করছো, নাম যশের আকাঙ্ক্ষা নেই, এই সমস্ত করে সন্ন্যাস হতে পারো। তখন আমি ঠিক করলাম যে না, তাহলে আমি সন্ন্যাসী হব। তো তখন এই মনের মধ্যে ওই ভাবটা খুব গভীরভাবে ঢুকে গেল। তখন আমার খুব
ওইখানেই কাছাকাছি একজন রামকৃষ্ণ মিশনের স্বামীজি আসতেন, গীতা পড়াতেন। তো তখন আমি গিয়ে গিয়ে ওই গীতাটা পেছন থেকে বসে বসে শুনতাম। খুব একটা বুঝতে পারতাম না, শুনতাম। ভালো লাগতো। এখন ভালো লাগাটা চেঞ্জ হয়ে গেল। এখন দেশভক্তিটাও চলে গেল, কারণ নেতাজিকে খুব ভালোবাসতাম। স্বামীজি, নেতাজি, রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র ইত্যাদি। তো এখন এই যে ভালোবাসাটা তখন একদিকে চলে গেল, শুধু বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ। আর কি করে সন্ন্যাসী হওয়া যায়, কি করে সাধু হওয়া যায়, তো বাড়িতে কাউকে বলিনি, বন্ধুদের কাউকে বলিনি। তো এরকম হঠাৎ করে কয়েকজন মিলে আমরা মেঘালয়ের শিলংয়ে গেলাম। হঠাৎ দেখি একটা বাস আসছে, আর তাতে লেখা রয়েছে লাইটুমখরা। লাইটমুখরা এরকম বলতো, লাইটুমখরা উচ্চারণ করে। তো গোলপাক রামকৃষ্ণ মিশনে একজন সাধু, আমরা গেছিলাম, আমি তখন তো ওই মিশন টিশনে যাবার জন্যে, তো অদ্বৈত আশ্রমে গেলাম, তারপর ওখান থেকে গোলপাক রামকৃষ্ণ মিশনে গেলাম, তো ইত্যাদি। তখন একজন সাধু আমাকে বলছেন, ও তাকে বলেছিলাম কথায় কথায় যে শিলংয়ে যাবো, বলছে তুমি যদি যাও ওখানে আমাদের একটা খুব সুন্দর আশ্রম আছে, যেও। তো গোলপার্কে মহারাজ বলেছিলেন লাইটুম করে, ওটা আমার মনে ছিল। সেটা এই বাসের গায়ে দেখে, বাসের উপরে লাইটে জ্বলছে, তখন শিলং খুব ফাঁকা, খুব একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষগুলো একদম খুব সরল সাদাসিধে। তো ওই বাসে আমি উঠে পড়লাম, করে বললাম যে রামকৃষ্ণ মিশন আমাকে নামাতে পারবে হিন্দিতে? তখন ওরা বললো নামিয়ে দেবো। তো লাইটিংটা মোড়ে নামালো, তো আমি একটু খোঁজ করতে করতে গেলাম, একটু কয়েকটা সিঁড়ি দিয়ে একটু পাহাড়ের হিল মতো, সেই তার উপরে ঠাকুরের সুন্দর মন্দিরটা। যারা যারা গেছেন আপনারা শিলংয়ে, খুব সুন্দর মন্দির। তার মধ্যে যখন সিঁড়ি দিয়ে উঠলাম, এই সন্ধে আরতি হবে টবে, তখন ওই সব চলছে একদম। সাদা ঠাকুর বসে আছেন, মা রয়েছেন, স্বামীজি। তখন মনে হলো যেন ঘরে এসে গেছি। সে একটা ভয় হচ্ছিল কোথায় এসে পড়লাম, সেটা কেটে গেল। আর গিয়ে খুব ভালো করে প্রণাম করে একটা দেওয়ালের গায়ে হেলাম দিয়ে বসলাম। ওই এটা মনে হলো যেন নিজের লোকের কাছে এসে গেছি। তারপরে একজন ব্রহ্মচারী মহারাজ, লম্বা মতো ফর্সা, তিনি এসে আরতি করলেন। তারপরে লাইট টাইট নিভিয়ে দিয়ে তিনি এসে ভেতরে, যেখানে নাট মন্দির, সেখানে বসে একটা ছোট্ট টেবিল ছিল, কথামৃত খুলে পড়তে লাগলেন। পরে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। তা উনি ছিলেন মাখন মহারাজ বলে ডাকা হতো, সন্ন্যাস নামটা মনে নেই। তো উনি যখন পড়তেন খুব তাড়াতাড়ি করে পড়তেন। তারপরে পূর্ব বাংলার লোক ছিলেন, তো উচ্চারণটা একটু অন্যরকম ছিল, পুরোটা বুঝতে পারছিলাম না কি পড়ছেন। তো কিন্তু ওই যখন মাঝে মাঝে বলতেন সকলের হাস্য, ওই ঠাকুর যে বলেছেন, তো মাস্টারমশাই লিখেছেন সকলের হাস্য, তো ওইটা উনি বলতেন। আর আমার ওইটা শুনে খুব, পরবর্তীকালে যখন ওনার সঙ্গে পরিচয় হলো, তখন আমি বলতাম, মহারাজ আপনার কথামৃত হচ্ছে সকলের হাস্য। তখন বলতো, এই শয়তান, শুধু সকলের হাস্য, কত কি বলি আমি। সে তো বলেন, কিন্তু আপনি ছাড়া কেউ কি বোঝে? তো ওই নিয়ে খুব মজা করতাম। এবারে ওইখানকার সাধু ব্রহ্মচারী যারা, তাদেরকে আমার খুব ভালো লাগতো, আপন বোধ হতো, খুব ভালো লাগতো। আর ওখানকার মহারাজ যিনি, তিনিও আমাকে এই বিভিন্ন রকমের মিষ্টি টিষ্টি খাওয়াতেন। স্বামী প্রেম ও রূপানন্দ, খুবই ভালো মানুষ, খুব সুন্দর দেখতে ছিলেন, একটু মোটা সোটা চেহারা। তো উনি আমাকে বলতেন, তখন একটু দাড়ি রেখেছিলাম, তখন ওই দাড়িটা ধরে ওর বলতেন, সংসারে ঢুকো না বাবা, বুঝলে, একেবারে ঢুকবে না, সংসারটা বড় কষ্টের জায়গা। তো আমার খুব ভালোই লাগতো। তারপরে কিন্তু উনি কখনো বলেননি সাধু হও, এসো এখানে সাধু হও। তো এরকম। তো আমি যেই ওই আমাদের সন্ধেবেলা হতো, ওরা ওই হোটেলে যেতে চাইতো, আমি বলতাম আচ্ছা তোমরা যাও, আমি একটু ঘুরে আসি, একটু ঘুরে আসি। ওরা জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছ, তো আমি বলতাম আমার একজন এখানেতে আমার আত্মীয় আছে, তার কাছে যাই, একটু সময় কাটিয়ে ওখানে খাওয়া দাওয়া করে চলে আসি। তখন ও যেমন হয় আর কি, যুবক বয়স বন্ধুদের, তোরা বললো আচ্ছা ঠিক আছে। একজন বলল ঠিক আছে ঠিক আছে, এখন ভাবটা করো, কিন্তু কি যেন বলে, সেই বরযাত্রী কিন্তু আমাদের ভুলো না। তারপরে ভাবছি এরকম বরযাত্রী, আমি বললাম না না ভুলবো না, নিয়ে যাবো বরযাত্রীতে। পরবর্তীকালে অনেক পরে আমার মনে হলো তাই তো, উই আর ম্যারিড টু পিওরিটি, we are married to or dedicated to the purity. তো সত্যি তাই। তো সেন্ট ফ্রান্সিস অফ আসিসির জীবনী পড়েছিলাম, সেখানে উনি বলছেন আই এম গোয়িং টু ম্যারি তিনজনকে আমি বিয়ে করবো, তিনজনকে। তো কারা কারা?
না ওই যে পভার্টি, পিওরিটি, সিনসিয়ারিটি, এরকম। তো এই তিনজন, উই আর ম্যারিড টু দ্য পিওরিটি, পভার্টি। তো ওই ঠাকুরের কাছে খুব ভালো লাগতো, ওখানে যেতাম যেতাম। এরপরে একদিন একজন আমার বন্ধু সে বলল যে একটু চেরাপুঞ্জি বেরিয়ে এলা, অন্যরা গেল না। তো একজন ও বললো চেরাপুঞ্জি গেলে ভালো হয়, তাই বললাম চলো। তো বাস স্ট্যান্ডে গেলাম, তো বাস থেকে বসলাম, সেই বাসগুলো ছোট্ট ছোট্ট বাস, এখন হয়তো আছে। আর সব রকম জিনিসপত্র নিয়ে উঠতো। আর বাসের মধ্যেই একটু পেছন দিকে মুরগির একটা বড় ডালা নিয়ে লোক উঠেছে, সেই গন্ধ। তারপরে যারা যেতেন তারা খুব পান খেতেন, তাহলে পানের একটা গন্ধ, এই সমস্ত মিলিয়ে তো আমরা দুজনে বসে যাচ্ছি, আর ওই রকম বেশ ভালো লাগছে। কি সুন্দর জায়গা, পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে চেরাপুঞ্জি চলেছে, আর খুব উত্তেজনা, সেই চেরাপুঞ্জি বইতে পড়েছি, বৃষ্টিপাত হয় ইত্যাদি। তো যখন যাচ্ছি এই কথা বলতে বলতে, যখন চেরাপুঞ্জি ঢুকছি, দূর থেকে দেখলাম ও চেরাপুঞ্জির বৈশিষ্ট্য হচ্ছে গাছপালা নেই। ওই মাটিতে বোধহয় খুব ইয়ে রয়েছে, যে লাইম আছে, তো সেই কারণে অত গাছ হয় না, সবুজ ঘাস, বড় সুন্দর দেখতে লাগে। তো ওইখানেতে দেখলাম বিরাট রামকৃষ্ণ মিশন স্কুল দেখে আসি। তো অনেক দূর থেকে দেখা যাচ্ছে। তখন উনি বললেন না না না, ও ছেলেটি একদম খুব খুব কড়া একেবারে কমিউনিস্ট ছিল। তো বলছে না, ওর যেমন হয় আর কি, যে না ধর্মটা হচ্ছে মানুষকে সব ক্ষতি করেছে ধর্মটা, ইত্যাদি। তো আমি বললাম যে সেটা ঠিক আছে, এখন এই তর্কের সময় নয়, আমরা বেড়াতে যাচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে আমরা দেখবোটা কি, দেখার তো কিছু নেই। তো তখন শেষমেশ এসব ঠিক হলো। ও বলছে যে আমরা ওখানে একটা আহ, জায়গা আছে, সেখানেতে একটা ফ্যাক্টরি, তো লোহার চেরাপুঞ্জি বলে, লোহার সেরা, সেখানেতে ওখানে সিমেন্ট তৈরি হচ্ছে, ওটা দেখতে যাওয়া। আচ্ছা, পাথর ভেঙে তারা একটা সিমেন্ট বানাচ্ছে, ওইটা এমন কি দেখার আছে, এই যে ট্রাইবাল মানুষ ছেলেগুলো যাচ্ছে, তাদেরকে আস্তে আস্তে করে ওদের অজ্ঞান দূর করে ওদের জ্ঞান দিচ্ছে, এটা কত ভালো। ও মানছিল না। শেষমেশ ঠিক হলো, আচ্ছা আমরা প্রথমে ওইখানে যাই, গিয়ে আমরা খানিকক্ষণ থেকে তারপরে লোয়ার সেরাতে চলে যাব, বাস পাওয়া যায় যাবার জন্য। তা আমরা গিয়ে আশ্রমে যখন ঢুকলাম, তখন দূর থেকে দেখলাম ওই স্কুলটা একটু চেঞ্জ হয়ে গেছে, ওরা অনেক সমস্ত করেছে। আগে ছিল একতলা, তারপর মন্দিরটাও একদম সুন্দর, একতলা একটা কাঠের মন্দির ছিল, এখন পরিবর্তন হয়ে গেছে। তখন দূরে দেখলাম মাঝখানে ঘরে একজন গেরুয়া পরা, গেরুয়াটা দেখে ওই সবুজ চারপাশে, তার মধ্যে এরকম গেরুয়াটা দেখে খুব ভালো লাগলো। আমি সোজা ওখানে গেলাম, ও আমার সঙ্গে সঙ্গে এলো। ওখানে যে মহারাজ ছিলেন তার নাম স্বামী গোকুলানন্দজি। তো উনি আমাকে দেখেই খুব আন্তরিকভাবে, এসো এসো এসো, কফি খাবে। তো উনি যখনই কিছু কথা বলতেন নিজের নামটা বলতেন, গোকুলানন্দ তোমাকে কফি বানিয়ে দেবে। তো খুব মজা লাগলো। বয়স্ক মানুষ তখন, মোটামুটি ওনার 45-50 বছর বয়স হবে। স্বামী গোকুলানন্দ তোমাকে কফি বানিয়ে দেবে, খাবে? তাই বললো হ্যাঁ মহারাজ, কফি খাবো। আর ওকে বললেন এই শোনো, তুমি বরঞ্চ এই দেখে এসো তো ক্যাম্পাসটা, খুব সুন্দর ক্যাম্পাস, ঘুরে দেখে এসো। তো ওখানে একটি নেপালি ছেলে ছিল, তাকে বললেন বাহাদুর ওকে নিয়ে যাও তো, গিয়ে সব দেখিয়ে দাও। ও সন্ন্যাসী পছন্দ করে না, সেও চলে গেল। আর আমি ওনার কাছে বসলাম। তখন উনি আমাকে এই প্রথম উনি বললেন, তো তুমি কি করো এটা ওটা জিজ্ঞেস করে, তারপরে আমি বললাম যে এরকম পাশ করেছি ইউনিভার্সিটি। তখন উনি বলছেন যে এই জীবনটা এইভাবে নষ্ট না করে স্বামীজির জন্য দাও। তখন আমি বললাম যে এই প্রথম শুনলাম, তো আই ফেল্ট দ্যাট আই ওয়াজ ওয়েটিং ফর দ্যাট কল, যে স্বামীজির জন্য সাধু হও। আমি বললাম সাধু হতে গেলে কি করতে হবে? তিনি তখন একটা সংস্কৃত শ্লোক বলেছিলেন, তখন তো বুঝিনি, পরবর্তীকালে বুঝলাম। উনি বলেছিলেন যে এটা একটা দীর্ঘ পথ যেতে হয়, সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। তো কবিরা বলছেন, মানে ঋষিরা বলছেন, দূরদ্রষ্টা যারা, তারা বলছেন এটা একটা দীর্ঘ পথ, আর যেতে হয় একেবারে যে ওই খুর যে আছে ব্লেড উপরে যে ধারা, ওই রকম, আর কত দূর তার কোনো ঠিক নেই। খুবই এই পথ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি।
তো আমি বললাম যে, "না, আমার অসুবিধা হবে না। আমি থাকতে পারি। আজকে থেকেই থেকে।" খুব বিপদে পড়ে গেলেন। "না, না, না, আজকে থেকে না। তুমি যাও, ফিরে যাও। তারপর আমাদের সঙ্গে যোগাযোগ রাখো।"